সেনাবাহিনীকে আপনার ওয়াকার হচ্ছে একজন সিআইএ এর লোক। বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান তিনি মূলত আমেরিকার যে সিআইএ আছে সেই সিআইএ এর একটা কর্মচারী মাত্র। আমেরিকা যদি তাকে বলে তুই কান ধরে সারাদিন দাঁড়িয়ে থাকবি, ও কান ধরে সারাদিন এইভাবে দাঁড়িয়ে থাকবে। ওকে যদি বলে তুই জামা কাপড় খুলে 3 ইঞ্চি দেখাবি, ওকে যদি বলে যে তুই পিনাকির মতো এরকম ভাবে করবি, ও ওইটাই করবে। ওকে যদি বলে যে তুই একটা ড্যান্স মারবি, একটা ঢোল নিয়ে, ও ড্যান্সই মারবে। সুতরাং আলটিমেটলি হচ্ছে ওয়াকার হচ্ছে একটা অপদার্থ, একটা স্টুপিড, একটা দেশদ্রোহী, একটা বেঈমানের বাচ্চা। এই বেঈমানের বাচ্চা যদি আজকে ঠিক থাকতো তাহলে আমেরিকা সহ্য করতে পারতো না। এই বাংলাদেশ এই আর্মির একটা বড় অংশকে এই বেঈমানের বাচ্চার নামে, যে বেঈমানের বাচ্চাটা আছে, সিআইএর বাচ্চাটা আছে, তার জন্য বাংলাদেশ আজকে এই অবস্থা এবং মার্কিন মদতে বাংলাদেশ চলছে। সিম্পল কথা। এখন একটা দুঃসময় চলছে, এমন একটা সময় চলছে যেখানে রাজাকাররা এই দেশটা পরিচালনা করছে। মুক্তিযুদ্ধ এখন বিপন্ন। এটা বিস্ময় কিনা আমি জানি না, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনি বিপন্ন বিস্ময় বলতে পারেন। আমি যতদূর মনে করতে পারি, পটুয়াখালীতে আপনার যুব দলের একটি ছেলে, আমার মনে আছে, একজন মুক্তিযোদ্ধাকে ঘুষি চর উপযুক্ত মারছিল এবং গালিগালাজ করছিল। কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়েছিল জামাতের কিছু কর্মী। পরবর্তী সময় আমরা প্রাক্তন সিইসি নুরুল হুদার গলাতে জুতার মালা দিতে দেখেছি। ফলে আমরা দেখেছি অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসাতে গিয়ে কি নোংরা ভাষাতে তারা কথা বলছে, যেগুলো প্রকাশযোগ্যও না কোনো ভদ্র সমাজে, সেটা পুনর্বার বলার মতো না। শুধু আপনি শুনে হয়তো পাশ কেটে চলে যেতে পারবেন। এই যে রিপোর্টার্স ইউনিটির মঞ্চে একেবারে লেটেস্ট ভাবে এসেছে হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকী, এছাড়া আরো ওইখানে যারা যারা মুক্তিযোদ্ধারা ছিলেন প্রত্যেকেই। এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিপন্ন সংকটের মধ্যে বা বিপন্ন অবস্থার মধ্যে পড়েছে, সেই জায়গাতে শুধু আমি নিজের কথাই বা কেন বলবো, আমি আপনার কথাও বলতে চাই, আমি আমিন ভাইয়ের কথাও বলতে চাই। এই যে যেমন আজকে একটা টক শো করছেন, আমিন ভাইয়ের এই বক্তব্যের একটা ছোট অংশ যদি তৃণমূল কর্মীদের নিজস্ব ভাবনার জগৎকে পরিশুদ্ধ করবার জন্য বা লজিক বিল্ড আপের ক্ষেত্রে লাগে, তাহলে সেটাও তো গুরুত্বপূর্ণ। ফলে আমি আরো বলতে চাই, অনেক ব্যক্তি আছে, আমি কাজী মামুন ভাইয়ের কথা বলতে চাই, তারপরে হচ্ছে যে সুশান্ত দাশগুপ্ত, অমির রহমান পিয়াল, তারপর হচ্ছে আপনার ওই গ্রুপের আমি একেবারে তরুণদের কথা বলতে চাই, বিপ্লবের কথা বলতে চাই, হামজা রহমানের কথা বলতে চাই, মাসুদা আপা, নবনীতা। সোজা কথা হচ্ছে যে এরকম জানা অজানা, এবং আমি এই নামগুলো সবার তো বলতে পারছি না, কিন্তু যাদের নাম বলতেও পারিনি, এরকম অসংখ্য মানুষ ক্রমাগত ভাবে বলে যাচ্ছেন। আমাদের খন্দকার ইসমাইল, তিনি কিন্তু আমাদের দল করেন না, কিন্তু আজকের এই দুঃসময়ে তিনি কিন্তু মানুষকে বলছেন কি ঘটছে। সুলতানা আপা, তারপরে এরকম অনেকের নাম আমি আপনাকে বলতে হবে। এই নামগুলো আমি কেন উল্লেখ করলাম জানেন? এই মানুষগুলোর অনেকগুলো মানুষ কিন্তু আওয়ামী লীগকে প্রমোট করছে না, বলছে না যে আমি আওয়ামী লীগের পক্ষে বলছি, ওনারা তাও না, ওনারা নির্মোহ ভাবে এই যে ইউনুসের মিডিয়া, যে মিডিয়া শুধু বাতাবি লেবুর সংবাদ দেয়, এইটার বাইরে গিয়ে তারা ন্যারেটিভ বিল্ড আপ করছে। আপনি পশ্চিম বাংলাতে, আমি এই মুহূর্তে ভারতে রয়েছি, আপনি চিন্তা করেন, আমি পশ্চিম বাংলাতে নেই এই মুহূর্তে, আমি অন্য একটি রাজ্যে রয়েছি, চেন্নাইতে। আমি যখন পশ্চিম বাংলাতে যাই, আপনি বিশ্বাস করেন, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি বা শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে আছি, সেদিন এক পুলিশ অফিসার এসে আমাকে জড়িয়ে ধরেছে। পশ্চিম বাংলার একজন পুলিশ অফিসার আমাকে জড়িয়ে ধরেছে, দাদা আপনার প্রোগ্রাম দেখি এবং বাংলাদেশের এই ভয়ঙ্কর সিচুয়েশন বুঝতে পারি। শিয়ালদহ স্টেশনে এক ভদ্রলোক তার সমগ্র পরিবার নিয়ে তিনি আমার পা ধরে প্রণাম করা শুরু করছেন, যে আপনি করছেন কি? উনি বলছেন, দাদা আপনার প্রতি আমার একটা শ্রদ্ধার্ঘ। তো এই যে তার মানে হচ্ছে যে এই যে আমাদের ছোট ছোট কথা, বক্তব্য, সেগুলো মানুষের কানে পৌঁছে যুক্তি তৈরি করছে। যেমন ধরা যাক, একটা উদাহরণ আমি আপনাকে দেই। যেমন এই যে টোকাই যে সরকাররা আছে, তারা কি বলছে? তারা বলছে যে তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছে। তারা এটা বলছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কথা তারা বলছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো ধারণাটা কোত্থেকে এসছে? সংবিধানে, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিচ্ছু নেই। তাহলে কোত্থেকে এলো? তারা বলতে চাইছে যে সংবিধানের 106 নাম্বার অনুচ্ছেদ মোতাবেক
রাষ্ট্রপতি রেফারেন্স চেয়েছেন, রাষ্ট্রপতির রেফারেন্সে একটা ফুল হিয়ারিং হয়েছে, যে ফুল হিয়ারিং এ অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং অন্যান্য পক্ষ সেই হিয়ারিং করে তখন অ্যাপিলেট ডিভিশন একটা মতামত দিয়েছে, সেই মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এসেছে। ডাহা মিথ্যে কথা। আমরা পরবর্তী সময় যখন আইএসপিআর এর আমরা লিস্টটা দেখলাম যে কারা কারা জেলে, কারা কারা সব জেলে বলছি, কারা কারা ক্যান্টনমেন্টে ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপিলেট ডিভিশনের বিচারপতি জনাব এম এ রহিম সাহেব, আমি পুরো নাম ভুল না করে এনায়েতুর রহিম সাহেব, তারপরে আপিলেট ডিভিশনের বিচারপতি, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, তারা আপনার ছিলেন হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরে। তারা ফুল হিয়ারিং করলেন কিভাবে? আচ্ছা, যদি তারা ফুল হিয়ারিং করেও থাকেন, আমরা সেখানে দেখেছি কোন ধরনের সিগনেচার ছাড়া আইন মন্ত্রণালয়ের একটা নোটিশ, আইন মন্ত্রণালয়ের নোটিশ দেয় নাকি রাষ্ট্রপতি রেফারেন্স চাইবে অ্যাপিলেট ডিভিশনের কাছে। তার মানে হচ্ছে যে সংবিধানের 106 অনুচ্ছেদের যে নিয়ম নীতি যা কিছু রয়েছে তার কোনোটাই মেনটেন করা হয়নি। তাহলে এই অন্তর্বর্তী সরকার ঠিক কোন আইনে এলো? মহসিন রশিদ নামে এক ভদ্রলোক রিট পিটিশন করেছে, তিনি বলেছে যে রাষ্ট্রপতি যে রেফারেন্স চেয়েছে সেগুলো আমরা দেখতে চাই। পরবর্তী সময় সে নথিও পাওয়া যায়নি, সে রিট পিটিশনের শুনানিও কোনোদিন হয়নি। এই যে এই কথাগুলো আমরা বলেছি, আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি। আপনারা জানেন যে আমার মার জন্য আমি চেন্নাইতে এসেছি, তার স্টেজ 4, তিনি ক্যান্সারে আক্রান্ত। এই যে এরকম একটা সিচুয়েশনে আপনি বিশ্বাস করেন, আমি আমার মাকে হসপিটালে রেখে এই 106 অনুচ্ছেদ নিয়ে ভিডিও করেছি। বুকটা এত বড় হয়ে যায় যখন দেখি আমার এই সংকটকালীন সময়ের বানানো ভিডিওটা নিয়ে অন্য একজন তরুণ বা অন্য একজন কর্মী বা অন্য একজন ব্যক্তি তর্ক করছে। আবার আমিও কিন্তু শিখছি। ধরা যাক আমিন ভাই একটা বক্তব্য দিলেন, আমি এই তথ্যটা জানতাম না, রণ ভাই একটা কথা বললেন, এই তথ্যটা আমি জানতাম না, এটা আমি স্টোর করে নিয়েছি, ওকে নেক্সট টক শোতে আমি এই তথ্যটা ব্যবহার করব। ফলে এই যে আমাদের পারস্পরিক মিথস্ক্রিয়া, এই যে আমাদের বক্তব্যটা দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে, এগুলো কিন্তু একক কোনো কর্তৃত্ব নয় যে নিজুম ভাই করছে অমুক করছে, নয়। আমি পুরো ব্যাপারটাকে দেখতে চাই সম্মিলিত ভাবে। আমার কাছে আমার ফিলোসফির জায়গাটা হচ্ছে আমরা ডুবে যাচ্ছি, আমার সন্তান ডুবে যাচ্ছে। যদি দলটা আমার কাছে আমার সন্তান হয়, আমার সন্তান ডুবে যাচ্ছে, আমার এখন প্রধান টার্গেট হচ্ছে আমার সন্তানকে উদ্ধার করা। এই সন্তানকে উদ্ধার করতে গিয়ে অনেকেই বলতে শুনি, অনেক কর্মীকে, আওয়ামী লীগ অমুককে রিক্রুট করেছে, তমুককে রিক্রুট করেছে। আমি না এইসব আজাইরা পেঁচালি যাব। আমার দলকে আমি আগে তরিতে উঠাবো, তীরে উঠাবো, দেন আমি আমার দলকে নিয়ে পরবর্তী সময় কথা বলা যাবে যে আমার দলের এই ভুল ছিল, ওই ভুল ছিল। প্রথমে আমার দলকে বাঁচাতে হবে। ফলে এইটা একটা সম্মিলিত প্রচেষ্টা। আমার কাছে মনে হয় আমাদের এই ন্যারেটিভটাই আমরা এইভাবে মানুষের সামনে আনি। আমার কাছে মনে হয় দিস ইজ হাউ ইট ওয়ার্কস। প্রথমত যে মাননীয় প্রধানমন্ত্রী সামান্যতম হলো এক ধরনের স্নেহ আমি পেয়েছি। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, এটা আমি আপনাকে বর্ণনা করতে পারবো না। যখন কানাডাতে গিয়েছিলাম, নারাপা আপনার হয়তোবা কিছু হলো মনে থাকার কথা, আপনার সামনে অনেকগুলো ঘটনা ঘটেছে। ফলে এটা একটা এইটা অনন্য একটা পাওয়া। কিন্তু এই জায়গার মধ্যে শিক্ষণীয় ব্যাপারটা দেখেন, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে এই যে এখন যে টোকাইগুলো আছে, যে অবৈধ যে সরকার আছে, যারা সরকার নয় অবৈধ সরকার, এই যে তারা কিভাবে অবৈধ, তারা আসলে অবৈধ কোন পন্থাতে অবলম্বন করে আছে, এই যে সংবিধানের 106 অনুচ্ছেদ, এগুলো নিয়ে বলেছি। বাংলাদেশের যারা আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু এখন মুখে মুখে বলছে এবং তারা নিজেরাও যুক্তি দিচ্ছে যে সংবিধানের এই পার্টিকুলার জায়গা তারা বিচ করেছে, অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই, ইন্টারিম গভর্নমেন্টের পুরো ধারণাটা যে সংবিধান পরিপন্থী। আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন, এগুলো হচ্ছে আমি বড় দাগে উদাহরণ দিচ্ছি। আপনি প্রায় টোকাই শব্দটা শুনতে পান না, কথায় কথা শুনতে পান না যে টোকাইগুলো করতে এলো। আমি কিন্তু আপনার যদি মনে থাকে তাহলে মনে আছে, আমি একটি টক শোতে আমি বলেছিলাম যে এই বিপ্লবীরা, ওদেরকে বিপ্লবী বলা হচ্ছে। বললাম বিপ্লবী, আমি তো কিছু চোরকে দেখেছি যারা বদনা চুরি করেছে, যারা কমর চুরি করেছে, যারা হাঁস মুরগি চুরি করেছে।
এই যখন আমি এদেরকে চোর বলেছি, যখন আমি এদেরকে বলেছি যে এরা একটা আস্ত চোর এবং এরা হচ্ছে টোকাই, এবং এদেরকে ক্ষমতায়নের পেছনে এদের একটা বড় শক্তি হিসেবে সেনাবাহিনীর এই কিছু আপনার বিপদগামী একটা অংশ তাদের সাথে ছিল এবং প্রশাসনের একটা বিপদগামী অংশ ছিল। খেয়াল করে দেখবেন, মানে আমি জানি না যে এইটা ওয়াইডলি আপনি একসেপ্ট করবেন কি করবেন না, কিন্তু আমার কাছে যে রেসপন্সটা পাই, আমাকে মানুষজন এটা বলেছে যে তারা এক ধরনের সাহস পেয়েছে। এটা তো গেল হচ্ছে অনেকটা নিজের এক ধরনের ভালো লাগার কথা আমি আপনাকে বললাম, কিন্তু শিক্ষণীয় ব্যাপারগুলো কি আমি একদম আপনাকে খুব লেটেস্ট কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই। যেমন সেদিন আমাকে বাংলাদেশ আওয়ামী লীগেরই পেজের একটি টক শোতে প্রশ্ন করা হয়েছিল, বাকশাল নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে নিঝুম তুমি তো বাকশাল সম্পর্কে পড়েছো লিখেছো, তো তুমি একটু বাকশাল সম্পর্কে তরুণদের উদ্দেশ্যে তোমার কি বলা থাকতে পারে। আমি তখন সেই বাকশাল নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম। বিশ্বাস করেন আমি কাউন্ট করিনি আসলে, কিন্তু আমার কাছে আমার ইনবক্সে মানে আমি ওই যে স্ক্রল ডাউন করে যতদূর আমার চোখ গেছে, মানুষজন আমাকে একটা কথা বলেছে যে অকপটে স্বীকার করেছে নিঝুম ভাই, বাকশাল নিয়ে আপনি সহজে যেই কথাটা বলেছেন বা যেভাবে বুঝিয়ে বলেছেন, বাকশাল নিয়ে এক ধরনের ট্যাবু বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের মধ্যেই আছে। ট্যাবুটা এমন যে এইটা নিয়ে কথা না বলি, এড়িয়ে যাই, এই যে একটা ভয়, একটা শঙ্কা। সেদিন আমি এই অথচ বাকশাল নিয়ে কিন্তু অনেক বইপত্র হয়েছে, মানুষ বলেছে, কিন্তু এই তরুণরা যেহেতু শুনছে এখন, তরুণরা আমি জানি না যে তারা আসলে যেটা হচ্ছে যে তারা ভিন্ন মত তো পাচ্ছে না, সবই তো হচ্ছে ধরেন এই ইউনুসের এই চেপে ধরা মিডিয়া গোষ্ঠী তাদের নিজেদের কথা বলছে, আপনার কমলা লেবুর চাষ বা আপনার কাগজি লেবুর চাষের খবর, তখন যখন তারা আমাদের কথা শুনছে তারা হয়তো বা খুবই মনোযোগ দিয়ে শুনছে। তারা বলছে যে বাকশাল এত সহজ করে তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা তাদের কাছে অনন্য, এবং তারা অকপটে স্বীকার করছে যে বাকশালের গঠনতন্ত্র তারা পড়েনি। বাকশাল যে একটা শোষিতের যে একটা দেশের একটা ইশতেহার, এটা যে আসলে সর্বহারা মানুষের ইশতেহার, এইটা যে মেহনতি এবং কৃষকের ইশতেহার। এবং তারা এটা বলেছে নিঝুম ভাই, আমি যেমন ওই প্রোগ্রামে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের দলটা কোন রাজনৈতিক দল আছে, এত বছরের একটা রাজনৈতিক দল, সেইটার শিরোনাম তারা সেগুলো বাদ দিয়ে তারা নতুন জাতীয় দলের শিরোনাম দিয়েছে কৃষক শ্রমিক, অর্থাৎ বাংলাদেশের মেহনতি মানুষদেরকে অগ্রাধিকার দিয়ে দলটার নাম থেকে আমি শুরু করেছি। ফলে এই যে ভাবনার খোরাক যুক্ত হয়েছে, এই জিনিসগুলো অনন্য। যেমন হালে আপনি জানেন যে অন্যতম এই সময়ের শ্রেষ্ঠ রাজাকার যে পিনাকি ভট্টাচার্য আছে, আপনি জানেন যে বাংলাদেশের অসম্ভব রকমের ঘৃণিত এবং যে হচ্ছে অন্ধকারময় অন্ধকারচ্ছন্ন যে লোকটি আছে, যার কারণে অনেক শিশু মৃত্যুবরণ করেছে। আপনি জানেন যে আটার ময়দার গুলির ওষুধ তৈরি করে অনেক মানুষ তার কারণে মৃত্যুবরণ করেছে, এগুলো সে আপনার বাজারজাতকরণের সাথে জড়িত ছিল। সেই লোকটি মুক্তিযুদ্ধের সময় 2000 মানুষ নাকি 2000 নাকি শহীদ হয়েছে বাংলাদেশে, এই দাবি করেছিল। আমি যখন তাকে গত 18 তারিখ 18ই অগস্ট আমি যখন চ্যালেঞ্জ দিয়েছি যে আমার সাথে বসার জন্য, আপনি বিশ্বাস করবেন না, আমার মনে হয় লক্ষাধিক মানুষ আমার মনে হয় ঝাঁপিয়ে পড়েছে শুধু আমাকে কনগ্রেচুলেট করার জন্য। আমি আপনার এমন একটা অবস্থা হয়েছে যে ফ্লাডিং এ আমার মেসেজ, আমার ফেসবুকের মেসেজ, আমার হোয়াটসঅ্যাপ, মানুষ কিভাবে যেন আমার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস পেয়েছে, একেবারে ব্যক্তিগত মোবাইল নাম্বার পেয়েছে। আমার একটা স্পেশাল ফোন নাম্বার আছে যেটা শুধু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর জন্য, একদম যাকে বলে বন্যা বয়ে গিয়েছে। মানুষ বলছে যে আপনি এই নোংরা মানুষটাকে যে জবাব দিয়েছেন। এই কথাগুলো কেন বললাম নাহারাপা? এই কারণে বললাম, তরুণরা আমাদেরকে শুনছে, তরুণরা আমাদের কথা শুনে যাচাই করছে। আমি আমার এই জীবনে যত টকশোতে গেছি, আমি কোনো টকশোতে কোনো রেফারেন্স ছাড়া, কোনো যুক্তি ছাড়া আন্তাজে কথাবার্তা বলি, এবং এই কারণেই খুব সম্ভবত তরুণরা আমাকে ভালোবাসে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল আমাকে ভালোবাসে, এবং তারা এই রেসপন্সটা করেছে। সাধারণ জনতারা বলছে যে, এমনও বলছে যে আপনাকে এত অপছন্দ লাগে মাঝে মধ্যে, আপনাকে ভাল লাগে না, বিএনপির ছেলে, বিএনপি। কিন্তু নিঝুম ভাই, আপনি যেভাবে পিনাকিকে চ্যালেঞ্জ দিয়েছেন, যেভাবে আপনি তথ্য নিয়ে সামনে এসেছেন, আপনাকে স্যালুট। সে নিজের আবার বলে দিচ্ছে সে একজন বিএনপির সমর্থক। সুতরাং আমি
এই যে ভালোবাসা, এই ভালোবাসা থেকে কি এইটা প্রমাণিত নয় যে তরুণরা অনেক কিছু জানছে, শিখছে, তাদেরকে বলতে পারছি? তো আমার কাছে এই জায়গাটা অনেক বেশি পাওয়ার মনে হয় না আরাফাত?